আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। নতুন করে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি গোলাগুলি। গাজায় শীঘ্রই বহুজাতিক বাহিনী মোতায়েন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। জাকার্তায় মসজিদে বিস্ফোরণ, 54 জন আহত। যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলায় সক্ষম রাশিয়া, জার্মান কর্মকর্তা। স্যাটেলাইট ছবিতে সুদানের আল ফাশিলে গণকবর শনাক্ত। ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনায় প্রস্তুত ট্রাম্প। উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া। ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম। নতুন করে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি গোলাগুলি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গতকাল বৃহস্পতিবার নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। তবে তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফার এ আলোচনা শুরু হলেও দুই দেশের মধ্যে আবারও সীমান্তে গোলাগুলির অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বিরোধীর মূল ক্ষেত্র। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তান তালিবান টিটিপি এর মতো গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। টিটিপির বিরুদ্ধে পাকিস্তানে বিভিন্ন হামলা চালানোর অভিযোগ আছে। আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকার অবশ্য ওইসব গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল বলেন, পাকিস্তানের সঙ্গে তৃতীয় দফার আলোচনা শুরু হলেও আজ শুক্রবার বিকেলে পাকিস্তানি বাহিনী আবার স্পিন বোল্ডাক এলাকায় গুলি ছুড়েছে। এতে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্পিন বোল্ডাক শহরটির অবস্থান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে জাবিউল্লাহ মুজাহিদ লিখেছেন, আলোচক দলের প্রতি সম্মান দেখিয়ে এবং বেসামরিক লোকজনের হতাহতের আশঙ্কা এড়াতে আফগান সেনাবাহিনী এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু পাকিস্তান অভিযোগটি অস্বীকার করেছে। তারা পাল্টা আফগানিস্তানকে দোষারোপ করেছে। এক্সে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পোস্টে বলা হয়, চামান সীমান্তে আজকের ঘটনার বিষয় আফগান পক্ষের দাবিগুলো আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আফগানিস্তানই আগে গুলি ছুড়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী সংযত এবং দায়িত্বশীল আচরণ বজায় রেখে তাৎক্ষণিক জবাব দিয়েছে। আফগানিস্তানে তালিবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা জানি না পাকিস্তানি বাহিনী কেন গুলি ছুড়েছে। গাজায় শীঘ্রই বহুজাতিক বাহিনী মোতায়েন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শীঘ্রই বহুজাতিক বাহিনী মোতায়েন হতে যাচ্ছে। এই বাহিনীতে সম্ভবত মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা থাকবেন। এটিকে গাজার জন্য ট্রাম্পের যুদ্ধ পরবর্তী শাসন পরিকল্পনার অংশ মনে করা হচ্ছে। মধ্য এশিয়ার নেতাদের সাথে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। গাজার পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, সমস্যা নিয়ে আপনারা খুব বেশি কিছু শুনছেন না। আমি আপনাদের বলতে চাই, যদি হামাসের সঙ্গে কোনো সমস্যা হয় তার জন্য দেশগুলো স্বেচ্ছাচারীভাবে এগিয়ে এসেছে। এই বহুজাতিক বাহিনীর কাজ হচ্ছে গাজা উপত্যকায় যাচাই করা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া এবং সহায়তা করা, যার পেছনে মিশর ও জর্ডানের সমর্থন থাকবে। ট্রাম্প সতর্ক করেন, গাজায় শান্তি সুদৃঢ় রয়েছে। হামাস যদি তাদের ভূমিকা পালন না করে তাহলে তারা তাদের কাজের ফল ভোগ করবে। জাকার্তায় মসজিদে বিস্ফোরণ, 54 জন আহত। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটা স্কুল কমপ্লেক্সের ভেতর অবস্থিত মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। জাকার্তার পুলিশ প্রধান আসেফ এদি সুহেরি এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ উত্তর জাকার্তার কেলাপাগাদিংয়ের এই স্থানে বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে। সুহেরি বলেন, হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা 54। আহত ব্যক্তিদের আঘাত সামান্য থেকে গুরুতর পর্যায়ে রয়েছে। তাদের মধ্যে কারো শরীর বিস্ফোরণে দগ্ধ হয়েছে। যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলায় সক্ষম রাশিয়া, জার্মান কর্মকর্তা। সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর যে কোনো সময় সামরিক হামলা চালানোর সক্ষমতা হয়েছে রাশিয়ার। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে ব্যস্ত থাকায় সে সক্ষমতা সীমিত আকারের বলে উল্লেখ করেছেন জার্মান সামরিক কর্মকর্তা। এক সাক্ষাৎকারে জার্মান যৌথ সামরিক অভিযান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সলফ্র্যাঙ্ক বলেন, রাশিয়ার বর্তমান সামরিক শক্তি বিবেচনা করলে তারা আগামীকালই ন্যাটো অঞ্চলে দ্রুত ও সীমিত আঞ্চলিক হামলা শুরু করতে পারে। আলেকজান্ডার সলফ্র্যাঙ্ক 2024 সাল থেকে জার্মান যৌথ অপারেশন কমান্ডের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ন্যাটোর সুরক্ষা পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গেও জড়িত। সলফ্র্যাঙ্ক বলেন, রাশিয়া হামলা করলে এটি সীমিত পরিসরের হবে, কারণ তারা এখনও ইউক্রেনে ব্যাপকভাবে জড়িত। সলফ্র্যাঙ্ক সতর্ক করেছেন, যদি রাশিয়া অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে থাকে তাহলে 2029 সালের মধ্যে ন্যাটো জোটের বিরুদ্ধে বৃহৎ আকারের আক্রমণ চালানোর সামর্থ্য অর্জন করতে পারে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, মস্কোর কোনো আক্রমণ করার পরিকল্পনা নেই। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান ছিল ন্যাটো সম্প্রসারণের হুমকির বিরুদ্ধে রক্ষামূলক পদক্ষেপ। সলফ্র্যাঙ্ক জানান, ইউক্রেনে কিছু সামরিক বিপর্যয়
সত্ত্বেও রাশিয়ার বিমান বাহিনী এখনও যথেষ্ট শক্তিশালী। তাদের পারমাণবিক ও মিসাইল বাহিনী একেবারে আগের অবস্থায় রয়েছে। রাশিয়ার কৃষ্ণসাগর নৌবাহিনী উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে, তবে অন্যান্য নৌবাহিনী আক্ষত রয়েছে। সলফ্র্যাঙ্ক বলেন, রাশিয়ার কাছে পর্যাপ্ত যুদ্ধ ট্যাঙ্ক আছে, আগামীকালও সিনুতো আক্রমণ করতে সক্ষম, তবে এই ধরনের পরিকল্পনা বর্তমানে করা হচ্ছে কিনা তা উল্লেখ করেননি। নেটো অর্থাৎ সলফ্রিং অর্থাৎ নরম্যান অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সামরিক জোট 1949 সালে প্রতিষ্ঠিত হয় সদস্য দেশগুলোকে রক্ষা ও নিরাপত্তায় সহায়তা করার নিশ্চয়তা দিতে। নেটো বর্তমানে নিজেদের ভূখণ্ডের প্রতিরক্ষার দিকে নজর দিচ্ছে। নেটো সম্প্রসারণকে রাশিয়া নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে, বিশেষ করে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক ঘাঁটি বৃদ্ধি। এর পরিপ্রেক্ষিতে পূর্ব দিমান্তরে এলাকায় সামরিক উপস্থিতি অস্ত্র বৃদ্ধি করেছে রুশ সেনাবাহিনী। স্যাটেলাইট ছবিতে সুদানের আলফাসেরে গণকবর শনাক্ত। সুদানের আলফাসেরে গণহত্যার এক সপ্তাহ পর প্রকাশিত নতুন স্যাটেলাইট ছবিতে গণকবরের পার্শ্বভাবত সংচিহ্ন পাওয়া গেছে বলে বৃহস্পতিবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন। পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এফপিএ খবর জানিয়েছে। সুদানের সেনাবাহিনীর সঙ্গে 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধারত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস প্রায় 18 মাস ধরে অবরুদ্ধ থাকা দারফুর জেলার গত 26 অক্টোবর দখল করে নেয়। স্যাটেলাইট ছবিতে ঘরে ঘরে গিয়ে হত্যাকাণ্ড, গণকবর, রক্তাক্ত এলাকা এবং মাটির ডিবির পাশে মৃতদেহের প্রমাণ মিলেছে, যা প্রত্যক্ষ বিশ্বাসীদের বিবরণ ও আধাসামরিক বাহিনীর অনলাইনে পোস্ট করা ভিডিওগুলির সঙ্গে মিলে যায়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে জানিয়েছে, তারা মৃতদেহ মাটিচাপা কার্যক্রমের প্রমাণ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি মসজিদ এবং প্রাক্তন শিশু হাসপাতালে গণকবরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমপক্ষে 2টি স্থান চিহ্নিত করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাসপাতাল ও মসজিদের আশেপাশে মিটার লম্বা খনন এবং মৃতদেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বস্তুর কথা উল্লেখ করা হয়েছে। হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে, যা থেকে সেখানে রাখা মৃতদেহগুলো পরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি মসজিদ এবং প্রাক্তন শিশু হাসপাতালে গণকবরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমপক্ষে 2টি স্থান চিহ্নিত করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাসপাতাল ও মসজিদের আশেপাশে মিটার লম্বা খনন এবং মৃতদেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বস্তুর কথা উল্লেখ করা হয়েছে। হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে, যা থেকে সেখানে রাখা মৃতদেহগুলো পরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনায় প্রস্তুত ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরান তাদের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছে। তিনি তাদের এই অনুরোধের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলেছেন। মধ্য এশিয়ার নেতাদের সাথে এক নৈবানী ট্রাম্প বলেন, সত্যি কথা বলতে ইরান জিজ্ঞাসা করছে নিষেধাজ্ঞাগুলিকে তুলে নেওয়া যায় কিনা। ইরানের উপর যুক্তরাষ্ট্রের খুবই কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, এটি সত্যি পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এটি আমি শুনতে প্রস্তুত এবং আমরা দেখব কি ঘটে, তবে আমি এটির জন্য উন্মুক্ত বলেছেন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিম দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ করে আসছে। ইরান অবশ্য জোর দিয়ে চলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য, কোনো পরমাণু অস্ত্র অর্জন তাদের উদ্দেশ্য নয়। তেহরান বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে। বিশেষ করে 2018 সালে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসে। এরপর ইরানের ওপর আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হয়। গত জুনের মাঝামাঝিতে ইসরায়েল ইরানের ওপর নজিরবিহীন আগ্রাসন শুরু করে দেশটির ওপর বোমাবাড়ি করে দেশ দুটির মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। এই সংকটের সময় যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক সংস্থানেও হামলা করেছিল। ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালালে 2 দেশের মধ্যে সংঘাত বেঁধে যায়। 2 দেশের ওই সংঘাত 12 দিন স্থায়ী হয়েছিল। ইসরায়েলের হামলার কারণে এপ্রিল মাসে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের শুরু হওয়া পারমাণবিক আলোচনা ব্যাহত হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান একসময় মধ্যপ্রাচ্যের দাপত্যীয় প্রতীক ছিল, কিন্তু এখন তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা রিপাবলিকান প্রেসিডেন্ট বারবার বলেছেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে ক্ষতির পুরো মাত্রা এখনও অজানা। সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রক্রিয়াটি শুরু করার পর তথাকথিত স্ন্যাপব্যাক ব্যবস্থার অধীনে জাতিসংঘ তেহরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা কার্যকর করে। এসব ব্যবস্থা ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম সংক্রান্ত সমস্ত লেনদেন নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার কয়েকটি দফা ওমানে অনুষ্ঠিত হয়েছে। এই দেশটি উভয় পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান করেছে। এই আলোচনার লক্ষ্য হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করে একটি নতুন চুক্তিতে পৌঁছানো। উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই তথ্য দিয়েছে। উত্তর কোরিয়া শুক্রবার একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের প্রায় সপ্তাহখানেক পর প্রথমে ঘুতন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটল। খবর বার্তা সংস্থা এসডিএ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ডিজেল চালিত সাবমেরিনগুলিকে তাদের ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয়, কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিনগুলি অনেক বেশি সময় ধরে জলের নিচে থাকতে পারে। বিশ্লেষকরা মনে করেন, পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও দ্বীপরাশি শিল্পে একটি যুগান্তকারী অগ্রগতি হবে, যা দেশটিকে এই ধরনের উন্নত প্রযুক্তির অধিকারী সীমিত সংখ্যক দেশের মধ্যে অন্তর্ভুক্ত করবে। গণমাধ্যম এনালিসিস প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রুশ, ভারত, ফ্রান্স ও ব্রিটেন এই 7টি দেশ পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দিকে অগ্রসর হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সামরিক ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকায় সিউলের ওয়াশিংটনের অনুমোদন প্রয়োজন। 2019 সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও প্রতিশোধ প্রত্যাহারের পরিধি নিয়ে শীর্ষ বৈঠক ব্যর্থ হবার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেকে একটি অপবর্জনীয় পারমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।
ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম। ভয়াবহ টাইফুন কালমিয়েগি ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে 114 জন প্রাণ কাড়িয়ে নিয়ে এবার আঘাত করেছে ভিয়েতনামে। দুই দেশেই ঝড়ের সৃষ্টি হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভিয়েতনামের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানায় বৃহস্পতিবার কালমিয়েগির বাতাসের গতি ঘন্টায় 149 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রবল ঝড়ে বহু ঘরের ছুক উড়ে গেছে, গাছপালা ও বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়েছে। উপকূলীয় এলাকায় 10 মিটার উঁচু জল আছড়ে পড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে টাইফুনের কারণে দেশের 6টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং জিয়ালাই প্রদেশে 2,20,600 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এটি চলবছরের 13 এবং অন্যতম শক্তিশালী টাইফুন বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উদ্ধার তৎপরতার জন্য 68,000 সেনা সদস্য প্রস্তুত রয়েছে। সরকার শঙ্কা করছে মধ্য অঞ্চলে নিম্নভূমিতে বন্যা ও কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হবে। কফি উৎপাদনের জন্য পরিচিত সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। প্রবল ঝড়ের কারণে পর্যটন নগরী হুইয়ানের কুয়াদাই সৈকতের হোটেল ও ঘরবাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে হুইয়ের আশেপাশের কৃষকরা আগের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবার নতুন দুর্যোগের মুখে পড়েছেন। চলবছরের ওই অঞ্চলে বন্যায় 47 জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় কৃষক নুইগন রিন বলেন, গত বন্যায় আমার সব গবাদি পশু ও হাঁস মুরগি মারা গেছে। কালমেঘি এবার 4 বছরের মতো বন্যা আনবে, আমি ভীষণ ভয় পাচ্ছি। তিনি জানান, ঘর থেকে নৌকা বেয়ে বের হতে হচ্ছে, রাস্তাগুলো পানিতে ডুবে যায়। ভিয়েতনামে প্রবেশের আগে ফিলিপিনের শিবু প্রদেশে ভয়াবহ তাণ্ডব চালায় টাইফুন। বন্যার পানি নামার পর দেখা গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো অঞ্চল। অগণিত ঘরবাড়ি মাটিতে মিশে গেছে, রাস্তা জুড়ে উল্টে থাকা গাড়ি ও ভাঙ্গা স্থাপনা। ফিলিপিনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে এখন 127 জন নিখোঁজ আছেন। উদ্ধার ও ত্রাণ কার্যে বাধা সৃষ্টি করছে বিশাল ধ্বংসস্তূপ। দেশটি সরিনার বিশেষজ্ঞ আবেলাচান জানান, বসির চ্যালেঞ্জ এখন ধ্বংসস্তূপ সরানো, নিখোঁজদের খোঁজ পেতে দ্রুত পরিষ্কার করা জরুরি। এর মাত্র 1 মাস আগে শিবুতে 6.9 মাত্রার ভূমিকম্পে 100 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করেন এবং হাজারো মানুষ গৃহহীন হন।